এই লাইট হাউস পাহারা দেওয়ার জন্য আপনাকে দেওয়া হবে বছরে প্রায় 15 কোটি টাকা। তার সাথে থাকবে আরও অফুরন্ত সুযোগ সুবিধা, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি আপনার ইচ্ছা মতো ঘুমোতে পারবেন, মাছ ধরতে পারবেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র এটা দেখা যে এখানকার লাইটটা ঠিকঠাক মতো জ্বলছে কিনা। যদি কখনো নিভে যায় আবার জ্বালিয়ে দিবেন, ব্যাস এতটুকুই আপনার কাজ। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম একটা কাজ। কারণ এই লাইট হাউস শুধুমাত্র সমুদ্রের মাঝখানেই বানানো হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না। সব সময় আপনাকে একা একাই সময় কাটাতে হবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এখানে মাঝে মাঝেই অনেক বড় বড় ঝড় হয়ে থাকে। আর সেই সব ঝড় এতটাই শক্তিশালী হয়ে থাকে যে সমুদ্রের পানি লাইট হাউসের থেকেও আরও 10 ফিট উপরে উঠে আসে। এমনকি এখানে থাকা অবস্থায় আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কী কী বিপদ এখানে আপনার জন্য অপেক্ষা করতে থাকে তা একটু পরেই বুঝতে পারবেন। এখন হয়তো আপনি ভাবতে পারেন, এই লাইট হাউস সমুদ্রের মাঝখানেই কেন বানানো হয়? লাইট হাউসের কাজই বা কী, আর কেনই বা এর লাইট সবসময় জ্বালিয়ে রাখতে হয়? রহস্যময় এই লাইট হাউসের আত্মপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে ফিরতে হবে। তখন দূর দূরান্তের পথ পাড়ি দেওয়ার জন্য কোনো প্রকার যানবাহন ছিল না, আর না তো আকাশ পথেও কোনো কিছু চলতো। কিন্তু এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য শুধুমাত্র একটা উপায় ছিল, আর তা হলো পানিপথ। সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও পাড়ি দেওয়ার জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো একবার তিনি সমুদ্রের মাঝে কোনো এক অন্ধকার জায়গা পার হচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে তার জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো বানানো হতো মূলত কাঠ দিয়ে, যার কারণে জাহাজের সাথে ধাক্কা লাগার সাথে সাথেই জাহাজের নিচের দিকে ফাটল ধরে যায়। আর কিছুক্ষণের মধ্যেই জাহাজের মধ্যে পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতি হয়। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস এর সমাধান খুঁজতে থাকে। তিনি এমন কিছু বানাতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য জাহাজের নাবিকদেরকে যেন আগে থেকেই সাবধান করতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কেননা প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগর আয়তন বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও কোনো আইডিয়া থাকতো না। সেই সময় পথ নির্দেশের জন্য এমন কোনো প্রযুক্তি ছিল না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। সেই সময় মূলত সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নাবিকদেরকে সূর্যের দিকে কিংবা চাঁদ তারার দিকেই নির্ভর করে চলা লাগতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য মাঝে মাঝে নাবিকদেরকে ভয়ানক বিপদে পড়তে হতো, যেমনটা একদিন ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। এক রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পুরো আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে যায়, আর এই ঘন অন্ধকারে চাঁদ তারা কোনো কিছুই দেখা যাচ্ছিল না, যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গিয়েছে। ওই অবস্থায় তাদের কাছে খাওয়ার জন্যও কোনো কিছু ছিল না, না তো ছিল পানি আর না তো ছিল খাওয়ার জন্য কিছু। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতল হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এই ঘটনার পরে মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু করা হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার রাজা ছিলেন টলেমি দ্য সেকেন্ড ক্লিয়ারিয়া। কিন্তু সেই সময় এই রাজ্যের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তো বুঝতে পারবেন। এই শহরে প্রবেশ করার জন্য এই জায়গাটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার কারণে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলোর সাথে মাঝে মাঝে পাথরগুলোর সাথে ধাক্কা লেগে বেশ ক্ষয়ক্ষতি হতো। কখনো কখনো জাহাজগুলো ডুবেও যেত। তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজ কমতে থাকে, আর একটা সময় এতটাই কমে যায় যে দেশের অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে পড়তে থাকে। টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়কার সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সিনিডাসের কাছে ছুটে যান। তার কাছে গিয়ে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে থাকেন। দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন এক দুর্গ করে তুলবেন যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করতে পারবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্ট্রাসাস কাজ শুরু করেন। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে যাচ্ছেন তা একদিন পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিতি পাবে।
আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটা বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার কারণে সব সময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। সেই সময় এই বাতিঘরকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হিসেবে গণনা করা হয়েছিল। শুধুমাত্র 384 ফুট উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না, তার সাথে ছিল এটার অসাধারণ ডিজাইন। মূলত স্রষ্টা সেই সময়ে আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে, যাতে করে বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদেরকে পথ দেখাতে পারে। তো সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের কথা ছড়িয়ে পড়ে, তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন আর আলেকজান্দ্রিয়ায় আসার জন্য পথ ভুল হবে না, আর পাথরের সাথে আঘাত লেগে জাহাজের কোনো প্রকার ক্ষতিও হবে না। এরপর থেকেই এই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার শুধুমাত্র সমুদ্রের মাঝখানে জাহাজ সাবধানে চলাচলের জন্যই বানানো হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন থাকলো, তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের সংখ্যা বেশি থাকতো, যেগুলোর সাথে খুব সহজে জাহাজের ধাক্কা লাগতে পারে, সেই সব জায়গাতেও পরবর্তীতে বাতিঘর বানানোর কাজ শুরু করা হয়। যদিও প্রথম দিকে লাইট হাউসগুলোতে সবসময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা তেমন একটা ভালো আইডিয়া ছিল না, কারণ এটাতে সব সময়ের জন্যই কয়লা, তেল আর কাঠের যোগান দেওয়া লাগতো। তখন অবশ্যই এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল, কিন্তু আগুনের বেগ বেশি দূর পর্যন্ত যেতে পারতো না। পরবর্তীতে যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করা হয়, তখন লাইট হাউসগুলোতেও বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা হয়, কিন্তু তারপরেও বাল্বের আলো বেশি দূর পর্যন্ত যেতে পারতো না, কারণ লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো। তখন সেই সময়কার বিজ্ঞানীরা বুঝতে পারেন, লেন্সগুলোকে যদি বাল্বের সামনে লাগানো যায়, তবে লাইটের আলোকে আরো বেশি দূর পর্যন্ত নেওয়া যেতে পারে। কিন্তু লেন্সগুলোকে যখন সামনে লাগানো হয়, লেন্সগুলো বেশি মোটা থাকার কারণে আলো বেশি দূর পর্যন্ত যেতে পারছিল না। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেশনেন্স তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করে। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে বাল্বের সমস্ত আলো গিয়ে সরাসরি একটা পয়েন্টে মিলিত হতো, যার ফলে আলো খুব সহজে নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। আর তখন থেকে এখন পর্যন্ত এই লাইট হাউস দিয়েই সমুদ্রের জাহাজগুলোকে গাইড করা হয়। এই লাইট হাউস সম্পর্কে এত কিছু জানার পরেও যদি আপনি এই লাইট হাউসে যেতে চান, তো আপনার সাহসের প্রশংসা করতেই হবে।